আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ রিদি হাজির হয়ে গেলাম ইংরেজি প্রথম পত্রের নতুন একটি ক্লাসে। আজকে ক্লাসে আলোচনা করব সিন কম্প্রিহেনশন 2, অর্থাৎ যে সিন প্যাসেজ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা প্রথমেই দেখব যে সিন প্যাসেজ 2 থেকে আমাদের কি আসে। আমাদের আসা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, অর্থাৎ আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু কোনো প্রকার কোনো ক্লু দেওয়া থাকবে না, ক্লু ছাড়া। হাউ টু অ্যান্সার, কিভাবে অ্যান্সার করতে হয়। এক্ষেত্রে প্রদত্ত সিন প্যাসেজের উপর ভিত্তি করে 5টি শূন্যস্থান সংবলিত একটি প্যারাগ্রাফ থাকবে। এখানে গ্যাপ পূরণের জন্য কোনো ক্লু দেওয়া থাকবে না, উত্তরপত্রে শুধু গ্যাপ পূরণের জন্য ওয়ার্ডগুলো লিখলেই চলবে। অর্থাৎ আপনাকে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজের উপর ভিত্তি করে আপনি শূন্যস্থান করবেন, কিন্তু কোনোভাবেই আপনার এখানে কোনো ক্লু থাকবে না। সেগুলো থেকে আপনাকে শব্দ বাছাই করে লিখতে হবে এবং একটি ওয়ার্ড খাতায় লিখলে উত্তরটি লিখলেই যথেষ্ট। পুরো প্যাসেজটি লেখার দরকার নেই। প্রতিটি শূন্যস্থানের জন্য 1 নম্বর করে, মোট 5 নম্বর থাকবে। সাম স্ট্র্যাটেজিস, প্যাসেজে হুবহু উত্তর খুঁজে পেলেও তার সমার্থক শব্দ ব্যবহার করার চেষ্টা করবে। অর্থাৎ মনে করেন সেম টু সেম শব্দ আছে কিন্তু তাও আমরা কি করব, সিনোনিম ইউজ করব। যেমন ইম্পর্টেন্সের স্থলে আমরা সিগনিফিকেন্স দিতে পারি, বা ফেমাসের স্থলে প্রমিনেন্ট দিতে পারি, ওয়েল নোন দিতে পারি। এরকম প্যাসেজে মনে করেন ইম্পর্টেন্স দেওয়া আছে, আপনি সিগনিফিকেন্স দেন। প্যাসেজে মনে করেন ফেমাস দেওয়া আছে, আপনি প্রমিনেন্ট দেন। এরকম সর্বোপরি উত্তর করবে প্যাসেজের আলোকে। কিসের আলোকে উত্তর লিখবো? প্যাসেজের আলোকে। আমাদের আজকে যে প্যাসেজটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে মিস্টার মতির গল্প থেকে একটা খণ্ডিতাংশ এখানে দেওয়া আছে। এখানে গল্পটা হচ্ছে আমিন 17 বছর বয়সী একটি ছেলে। সে আসলে মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয় সেটার সময়ের একটি ঘটনা এটা। আমিন একদিন ঘোষণা করলো যে সে যুদ্ধে যাবে। সোনাবন শ্রিক সিন সারপ্রাইজ, সোনাবন হঠাৎ এটা শুনে অনেক বেশি হতচকিত হয়ে চিৎকার করলো এবং সে জিজ্ঞেস করছিল, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, অর্থাৎ সোনাবন তার ছেলেকে জিজ্ঞেস করছে তুমি আমাকে একা ছেড়ে চলে যেতে চাও। তখন যে আমিন আছে তার ছেলে তাকে নিশ্চিত করলো, ইট ওয়ন্ট টেক লং, বেশি সময় লাগবে না মা। হি অ্যাসিওরস হার, সে তাকে নিশ্চিত করলো, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি ট্রেনিং শেষে খুব দ্রুতই চলে আসবো। সেই রাতে সোনাবন ঘুমাতে পারেনি, কারণ সে জানতে পারলো যে তার ছেলে যুদ্ধে যাবে। আফটার সাম আপ, অর্থাৎ সূর্যোদয়ের পরে, শি ওপেন্স দ্য ডাক কুপ, সে যে হাঁসের খোয়ার ছিল সেটা খুলে দিল। দ্য ফ্লক স্ট্রিমস আউট, এক ঝাঁক হাঁস বের হয়ে আসলো এবং তারা কোয়াক কোয়াক করছিল বা আওয়াজ করছিল তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, কিন্তু আমিনের যে মা সোনাবন কাজ করতে পারছিল না, সময় লাগছিল, কারণ তার মাথার মধ্যে তার ছেলের চিন্তা ঘুরছে। ওকে, এরপরে বলছে শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বাউল টু অ্যান্ড পুটস ইট ডাউন, অর্থাৎ সে ভুসির সাথে ভুসির সাথে সে পানি মিক্স করে একটা মাটির পাত্রে রেখে দিল যেন হাঁসগুলো সকালে নাস্তা খেতে পারে, এবং সেই হাঁসগুলো এগুলো খেয়ে তারপর পুকুরের দিকে চলে গেল। আমিন মুরগিগুলোকেও বের করলো। তার একটা 12 সপ্তাহ বয়সী একটি মুরগি ছিল যার নাম ছিল মতি। সে মতিকে কোলে নিয়ে বারান্দায় বসেছিল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থাৎ যখন আমিন নাস্তা খাচ্ছিল তখন সে কোনো প্রকার কোনো কথা বলছিল না। হ্যাভিং নোটিস সোনাবনস পাফি আইজ হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে যখন দেখলো যে তার মায়ের চোখ ফোলা, মানে কান্না করে ফুলে গিয়েছে, তখন সে আর গত রাতের কথা উল্লেখ করেনি। হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে শুধুমাত্র সাইডে তাকিয়েছিল যেখানে মুরগিটা কি খাচ্ছিল, ওই যে ভুসি খাচ্ছিল ওই পাত্রের মধ্যে, সেটা দেখছিল। টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে হাটবার বা হাটবার, যা হাটের দিন। সোনাবন হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাবন সব জিনিসের আয়োজন করেছে যেগুলো আমিন বাজারে নিয়ে যাবে বিক্রি করতে। 2 ডজন ডিম, 1 শিফ এরিকানাটস মানে হচ্ছে সুপারি, বটল গার্ড মানে হচ্ছে লাউ, এগুলো। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজার হচ্ছে 1 মাইল দূরে। আমিন কি পরে বাজারে গিয়েছে দেখেন, শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, লুঙ্গির উপরে একটা ফুলের ছাপা শার্ট। হি উইশেস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, হি হুইসেলস, সে শীষ বাজাচ্ছে যখন সে আয়নার দিকে তাকিয়ে তার চুল আঁচড়াচ্ছিল। প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হোলার্স, আই এম অফ মা, অর্থাৎ সে তার মাথার মধ্যে সে বেতের ঝুড়িটা রেখে বের হওয়ার সময় চিৎকার করে বলল, মা আমি যাই। এই কথা বলে আমিন চলে গেল। এখন আমাদের আসলে এই গল্পটার উপর ভিত্তি করে যেটা করতে হবে, সেই এই যে দুইটা আছে দুইটা সলভ করতে হবে। আসেন আমরা এই দুটি সলভ করি। আমিন ইজ 17 when war began, আমিনের বয়স ছিল 17 যখন যুদ্ধ শুরু হয়। তাহলে when war began, শুরু হওয়া মানে began। One evening, এক সন্ধ্যাবেলা, he tells সোনাবন that he will join the war,
দেখেন উইলের পরে V1 হয়, তাহলে আমরা এখানে জয়েন দিতে পারি। সে এক সন্ধ্যায় সোনাবনকে বলল যে সে যুদ্ধে জয়েন করবে বা যুদ্ধে যাবে। She gets surprised and shocked and asks him how can he dash her. আচ্ছা, how can he leave her, এবং সে তার ছেলেকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে কিভাবে একা ছেড়ে যেতে পারো, how can he leave her. আমিন dash to return as soon as the training ends. আমিন তখন এনশিওর করলো যে আমি ফিরে আসবো যখনই ট্রেনিং শেষ হবে। তাহলে আমিন এনশিওরস টু রিটার্ন, তাহলে আমিন নিশ্চিত করলো, এনশিওরস, যেহেতু আমিন থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়েস হবে। আমিন এনশিওরস টু রিটার্ন অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেনিং এন্ডস। দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালে, সোনাবন ফিডস দ্য ডাক বাট অ্যাট আনইউজুয়াল স্লো পেস। সোনাবন হাঁসগুলোকে খাওয়াচ্ছিল কিন্তু ধীরে ধীরে। আমিন কিপস ড্যাশ সিইং হার ফেস। আমিন কিপস অন সিইং হার ফেস, অর্থাৎ আমিন কি তার চেহারার দিকেই তাকিয়েছিল। পরেরটাতে যাচ্ছি, টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে হাটবার। দ্য মার্কেট ডে, মার্কেটের দিন। সোনাবন হ্যাজ ড্যাশ দ্য থিং। আচ্ছা, সোনাবন হ্যাজের পরে V3 হয় অ্যারেঞ্জড। সোনাবন সব জিনিস অ্যারেঞ্জ করে দিয়েছে যেগুলো হচ্ছে আমিন নিয়ে বিক্রি করবে, অ্যারেঞ্জড। দ্য থিং আমিন উইল টেক টু দ্য বাজার, কোথায় নিয়ে যাবে, বাজারে, বাজারে নিয়ে যাবে টু সেল, বিক্রি করতে। হি উইল ক্যারি 2 dozen eggs, 2 ডজন ডিম। আর শিপ অফ, শিফ কি ছিল, অ্যারিকা নাটস মানে সুপারি, অ্যারিকা নাটস, অ্যান্ড আ বটল গার্ড, এবং একটা লাউ। দ্য মার্কেট ইজ অ্যাবাউট আ মাইল আওয়ে, 1 মাইল দূরে। এই সব তথ্যগুলো কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্টস ওভার হিজ লুঙ্গি বিফোর গোয়িং অফ, মানে চলে যাওয়ার আগে, মানে বিফোর গোয়িং অফ আমিন কি করলো, লুঙ্গি আর শার্ট পরে নিল। আচ্ছা, আমরা আসি পরের অংশে। পরের অংশে দেখেন গল্পের আরও কিছু অংশ দেওয়া আছে, যে যখন আমিন চলে যাচ্ছিল নদীর পাশে দিয়ে, তখন সোনাবন তাকে দেখছিল। দেখেন আপনারা কিন্তু প্রত্যেকটা প্যাসেজের আরও ভালো বিস্তারিত প্রথম অংশে পাবেন। প্রথম অংশ বলতে সিন প্যাসেজ 1-এ, তাই আমি এগুলো কিন্তু বেশি ডিপলি পড়ছি না। আমিন বড় হয়েছে, হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার সমান উচ্চতায় চলে এসেছে। হ্যাজ হিজ লং নেক, একটা লম্বা গলা আছে। স্ট্রেইট শোল্ডার্স, অর্থাৎ কাঁধগুলো সোজা। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাবন বুঝতে পারলো যে এটা কোনো যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। আমিন আসলে লড়াই করতে খুব পছন্দ করে, তার বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, অর্থাৎ আমিন বিভিন্ন ধরনের যুদ্ধ প্রতিযোগিতা পছন্দ করে। দ্য সেম স্টাবার্নেস ফ্লোজ ইন হিজ ব্লাড, অর্থাৎ বাবা যেমন জেদি ছিল, ছেলেও কি ওই রকমই জেদি, তার রক্তে ঠিক একই রকম জেদ বহে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, একবার সে কিছু করার সিদ্ধান্ত নিলে কোনো কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সান নাও আ ম্যান, তার ছোট্ট ছেলে এখন একটা পুরুষ হয়ে গিয়েছে। ইভেন আফটার হিজ 15th বার্থডে, 15তম জন্মদিনেও, হি বেয়ারলি পাসড উইদাউট নেবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেইন্টস, বলছে তার 15তম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীরা এক সারি বিচার নিয়ে আসতো, কিন্তু 16 বছর বয়স থেকে সে কি বড় হয়ে যায়। সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজ, এমনকি 2-1টা বিচার অন্য গ্রাম থেকেও আসতো। দে পিকড ইনটু দ্য হাউসেস অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হিয়ার, তারা ঘরে এসে জিজ্ঞেস করতো যে আমিন কি এখানে থাকে কিনা। তখন সোনাবন দীর্ঘশ্বাস ফেলতো এবং জিজ্ঞেস করতো হোয়াট ডিড হি ডু, সে কি করেছে। ইয়োর সান স্টোল মাই ডেড জুস, এমটিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, যে তোমার ছেলে আমার খেজুরের রস খেয়ে ফেলেছে, খেজুরের রস খেয়ে খেজুরের হাড়ি আবার গাছে লাগিয়ে এসেছে। মানে আমিন খুব দুষ্ট ছিল আপ টু দ্য এজ অফ 15, 15 বছর পর্যন্ত। তখন সোনাবন আবার দীর্ঘশ্বাস ফেলতো, সেই লোকদের কাছে ক্ষমা চাইতো এবং তাদেরকে ক্ষমা করার জন্য 1 ডজন ডিম দিয়ে দিত বা হাফ ডজন ডিম দিয়ে দিত যেন ক্ষমা করে দেয়। মানে একটু কৃতজ্ঞতা, মানে একটু অনুশোচনা বা অনুতপ্ত বোধ প্রকাশ করতো তার ছেলের পক্ষ থেকে। অ্যাট নাইট, রাতেবেলা, সোনাবন ক্লাইম্বস আউট অফ হার বেড, সোনাবন তার বেড থেকে বা বিছানা থেকে নিচে নেমে তার ছেলের রুমে গেল একটা হারিকেনের ল্যাম্প নিয়ে। কিভাবে গেল, টিপটো, মানে পা টেপে টিপে টিপে আমিনের রুমে গেল যেন আমিনের ঘুম ভেঙে না যায় শব্দে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়িয়েছিল, তার ঘুমন্ত ছেলের দিকে তাকিয়েছিল। হি স্নোর্স লাইক হিজ ফাদার, আমিন তার বাবার মতো করেই নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, এবং আমিনের গায়ের রং এবং আমিনের বোচা নাকটা তার মায়ের মতো। শি টাচেস হিজ চিক, আমিন এদের মা মানে সোনাবন আমিনের গাল ছুঁয়ে দেখছিল। হিজ ব্রড ফরহেড, তার বিশাল কপাল। শি সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেজ ওয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি,
বলছে যে সে তার নিজের ইচ্ছাকে চাপা দিয়ে দিল। কি ইচ্ছা? নিজের ছেলের পাশে শুয়ে ছেলেকে জড়িয়ে ধরার ইচ্ছা। এখন তার ছেলেকে সে আগে ছোটবেলায় বাচ্চাকে যেভাবে সে কোলে নিয়ে আদর করতো, সে তার ছেলেকে ওভাবে আদর করতে চায়, কিন্তু সে পারবে না, কারণ তার ছেলে বড় হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এখানে অনেকটা জেনে ফেললাম গল্পের আরও বাকি অংশ। আসেন আমরা 1 নম্বরে যাই। আমরা 3 নম্বরে যাচ্ছি। বলছে একের মধ্যে আমিনস মিসচিফ ব্রড ড্যাশ কমপ্লেইন্স ফ্রম নেইবার্স আনটিল হিজ 15th অ্যানিভার্সারি, মানে তার 15তম জন্মদিন পর্যন্ত আমিনের প্রতিবেশীরা তার নামে অনেক বিচার নিয়ে আসতো। কবে? প্রতিদিন। ব্রড রেগুলার কমপ্লেইন্স, তাহলে আমরা এখানে রেগুলার লিখতে পারি। সোনাবন উড আস্ক ফর ড্যাশ, সোনাবন কি চাইতো? প্যারডন বা ফরগিভনেস, ক্ষমা চাইতো। তাহলে এখানে লিখেন ফরগিভনেস, উড আস্ক ফর ফরগিভনেস and offer X to compensate his misdeed. compensate মানে ক্ষতিপূরণের জন্য, যে ছেলের যে ভুল সেই ভুলগুলো কম্পেনসেট করার জন্য, টু কম্পেনসেট হিজ মিসডিডস, ছেলের ভুলগুলোর ক্ষতিপূরণের জন্য সে কি করত? তাদেরকে ডিম দিত। At night she tiptoes into his room, সে আমিনের রুমে গেল পা টিপে টিপে, with a dash looks at him sleeping, কি নিয়ে গেল সাথে? with a lamp, হাতে ছিল একটা হারিকেন বা ল্যাম্প বলতে পারেন, সিনোনিম ল্যাম্প ইউজ করেন। he snores like his father, সে তার বাবার মতো নাক ডাকে। সোনাবন ড্যাশ a desire to lie beside, সোনাবনের যে ডিজায়ার ছিল তার ছেলের পাশে শুয়ে থাকার, সেটাকে সে কি করলো? কন্ট্রোল করলো। তাহলে এখানে লিখতে পারি কন্ট্রোল। প্যাসেজে লেখা আছে সাপ্রেস, তাহলে আমরা এখানে সাপ্রেস না লিখে লিখবো সোনাবন কন্ট্রোলস আ ডিজায়ার, তাহলে কন্ট্রোলস লিখছি, সিনোনিম ইউজ করব। পরে বলছে সোনাবন ওয়াচেস আমিন ওয়াক অ্যালং দ্য ড্যাশ অফ দ্য লিটল রিভার, ওয়াক অ্যালং দ্য সাইড অফ দ্য লিটল রিভার, সে দেখছে তার ছেলে কিভাবে নদীর সাইডে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি এখানে সাইড লিখতে না চাইলে সিনোনিমে ব্যাংক লিখতে পারেন, ওয়াক অ্যালং দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার। she suddenly realizes, সে হঠাৎ করে বুঝতে পারলো, দ্যাট যে he has grown up, সে বড় হয়ে গিয়েছে। he has dash the height of his dead father, দেখেন এখানে has একটা অক্সিলারি ভার্ব, তো এখানে মেইন ভার্ব দিতে পারি যে he has reached, মানে পৌঁছে গিয়েছে তার বাবার উচ্চতায়। he has reached the height of his dead father, has his long neck, তার লম্বা গলা, straight shoulders, সোজা কাঁধ। আমিন ইজ ফ্যাসিনেটেড নট বাই দ্য ওয়ার, আমিন আসলে যুদ্ধ দিয়ে আকর্ষিত নয়, বাট বাই বুল ফাইটিং, কিন্তু তার কি ভালো লাগে? ফাইটিং নিয়ে আকর্ষিত, বুল ফাইটিং না, জাস্ট ফাইটিং, তার যুদ্ধ নিয়ে চিন্তা নাই, তার লড়াই করতে ভালো লাগে, তাহলে ফাইটিং। লাইক হিজ ফাদার, তার বাবার মতো, হি লাভস কক ফাইটিং, বোট রেসিং, আচ্ছা তাহলে এখানে কি হবে? এখানে হবে বুল ফাইটিং, তার বাবার মতো সে কি পছন্দ করে? ষাঁড় লড়াই। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, ক্যানের পরে V1 হয়, তাহলে আমরা এখানে স্টপ দিব। একবার সে কোনো কিছু করবে বললে কোনো কিছু আর তাকে থামাতে পারতো না। আচ্ছা, এর পরের প্যারাগ্রাফটা দেখেন, এখানে আবার ওই আমিনের গল্পের অর্ধেক অংশ দেওয়া আছে, যে একটা ওয়ার্নিং এসেছে ওল্ড চকিদারের ইয়াং ওয়াইফ, মানে বুড়ো চকিদারের যুবতী ওয়াইফ বা বউয়ের থেকে, স্ত্রীর থেকে। সেখানে চকিদারের বউ এসে কি কমপ্লেন করলো? ওয়াচ ইউর রুস্টার, তোমার মোরগকে দেখো। সে থ্রেটেন্স, সে হুমকি দিল, হুমকি দিয়ে বলল, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস, আমি তাকে আমার বাসায় চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে ছুঁয়ে দেখে, সোনাবন বলছে, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তাহলে সে ফল দেখবে। মানে এই পর্যায়ে আসলে সোনাবনের কাছে মতি শুধু একটা মোরগ ছিল না, কি ছিল? তার চেয়েও বেশি, তার ছেলের মতো ছিল, কারণ অলরেডি তো সে আমিনকে হারিয়ে ফেলেছে, তাই এখন মোরগটা তার কাছে ছেলের মতো। এবং যখন একজন মোরগের বিচার নিয়ে আসলো, তখন সে উল্টা বলল, খবরদার আমার মোরগকে টাচ করবে না, ছুবে না, কারণ ও আমার ছেলে, এরকম একটা ব্যাপার। কিন্তু বিচার শুনে মা কি করলো? ছেলেকে শাস্তি দিবে, তাই মোরগটাকে বন্দি করে রাখলো। কিন্তু এই বন্দি করে রাখার কারণে মোরগটা তো কষ্ট পেলই পেল, সোনাবনও অনেক কষ্ট পেয়েছে। she sets him loose the following morning, কিন্তু তার পরদিন সকালবেলা সে আবার কি করলো? মোরগটাকে ছেড়ে দিল। some boys come and ask সোনাবন to lend them মতি for cock fighting at a fair, কিছু ছেলে আসলো, এসে কি বলছে যে আপনার মোরগটাকে দেন মোরগ লড়াইয়ের জন্য, এবং আমি দরকার হলে আপনাদেরকে টাকা দিব, আপনাকে দরকার হলে আমরা টাকা দিব, মানে টাকা দিয়ে মতিকে নিতে চাচ্ছে লড়াই করানোর জন্য। হি ইজ মাই সান, তখন সোনাবন বলছে, না কখনো দিব না, সে আমার ছেলে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সে কিন্তু তার ছেলে যেমন আমিনকে যুদ্ধে পাঠাতে চায়নি, ঠিক একইভাবে সে তার সেকেন্ড ছেলে মানে মোরগ মতিকেও যুদ্ধে বা লড়াই করতে পাঠাতে চায় না।
মানডে ডনস, সোমবার সকাল হলো। উইদাউট মতি স্ক্রোয়িং, কিন্তু মতি ডাকছে না। His cold body is resting on its right side, lying against the basket, eyes closed, his kingly head down. অর্থাৎ পরদিন সকালবেলা সোমবারে মতি যা ডাকছে না, মতির শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, ঝুড়িতে পড়ে আছে সাইডে, মতির চোখগুলো বন্ধ এবং কি তার মাথাটা নিচে পড়ে আছে, এর মানে মতি মারা গিয়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মতির যে ঝুড়ি আছে সেটাকে কোলে নিয়ে সোনাবন ইজ মোশনলেস, সোনাবন গতিহীন হয়ে গিয়েছে। সে মতিকে তার স্বামীর কবরের পাশে রেখে দীর্ঘশ্বাস ফেলে খালি বারান্দা, খালি ঘর, খালি রুম, খালি বিছানায় ঘুরে বেড়াচ্ছে। তারপর আরেকদিন সকাল হলো, দুপুর হলো, সন্ধ্যা হলো, কাম অ্যান্ড গো, দিন আসছে যাচ্ছে। দ্য বার্ডস কুপস কোয়াক অ্যান্ড ক্রো, এবং মোরগ, হাঁস সবাই কি ডাকছে, কিন্তু নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ তাদেরকে বের করছে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবনস ডোরস ডু নট ওপেন, এবং প্রথমবারের মতো সোনাবনের দরজা আর খোলা হয়নি, মানে সোনাবনও কি পরবর্তীতে মারা যায়। আচ্ছা, আমরা আসি এখানে সমাধানে। বলছে সোনাবন ফিয়ার্সলি ড্যাশ হার রুস্টার, মতি রিফিউজিং টু লেট হিম ফাইট। অর্থাৎ মতিকে যখন চাইতে আসলো তখন সে কি করলো, মতিকে প্রোটেক্ট করলো। তাহলে সোনাবন ফিয়ার্সলি প্রোটেক্টস, রক্ষা করলো, প্রোটেক্টস হার রুস্টার, মতি রিফিউজিং টু লেট হিম ফাইট। ওয়ান মর্নিং, একদিন সকালে, মতি ইজ ফাউন্ড ডেড, মতি মৃত অবস্থায় ছিল। ডিভাস্টেটেড, শি ড্যাশ হিম বিসাইড। আচ্ছা, সে কি করলো, তার স্বামীর কবরের পাশে মতিকে কবর দিল বা শুইয়ে রাখলো। তাহলে আমরা বলতে পারি কবর দেওয়ার ইংলিশ হচ্ছে বারিজ, তাহলে BURIES, হি বুরিজ হিম বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে। গ্রিফ ওভারওয়েলমড, শোক করছিল। শি উইথড্রজ লিভিং হার হোম ড্যাশ অ্যান্ড সাইলেন্ট, অর্থাৎ সে তার মতি মারা যাওয়ার কারণে সে অনেক বেশি শোকে কাতর অবস্থায় ছিল এবং খুব নিশ্চুপ হয়ে গিয়েছিল। তাহলে তার হোমটা কেমন হয়ে গিয়েছিল, লিভিং হার হোম লাইফলেস, অর্থাৎ মতি মারা যাওয়ার কারণে তার বাসাটা একদম লাইফলেস, প্রাণহীন হয়ে গিয়েছিল, লাইফলেস অ্যান্ড সাইলেন্ট। দ্য বার্ডস রিমেইন কেজ অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম, এবং প্রথমবারের মতো দ্য ডোরস ড্যাশ শাট, দ্য ডোরস স্টে শাট, অর্থাৎ দরজাগুলো কি বন্ধই ছিল, বা হার ডোরস ওয়্যার শাট, এটাও দিতে পারেন। তারপর হচ্ছে দ্য এমটিনেস অফ হার হোম মিরর্স দ্য ডিপ সরো শি ফিলস ফর হার লস্ট কম্পেনিয়ন, অর্থাৎ এখানে সোনাবন যে তার একমাত্র সঙ্গীকে হারিয়ে কত একা সেটাই বোঝা যাচ্ছে এই তার এমটিনেসের মাধ্যমে, তার বাড়ি যে খালি খালি কারণ সে একা, এটাই বোঝা যাচ্ছে। আফটার দ্য ওয়ার্নিং ফ্রম দ্য ইয়াং ওয়াইফ অফ দ্য ওল্ড চৌকিদার, সোনাবন গ্রাউন্ডস মতি ফর আ ডে, সোনাবন মতিকে একদিনের জন্য আটকে রাখলো। তাহলে আমরা এখানে দিব গ্রাউন্ডস। দ্য রুস্টার ফেল্ট ড্যাশ অ্যান্ড হিজ স্যাডনেস মেড হিম, দ্য রুস্টার ফেল্ট স্যাড, রুস্টার এটাতে কষ্ট পেলো বা দুঃখ পেলো, মানে মোরগটাকে যখন আটকে রাখলো মোরগটা কষ্ট পেলো, কিন্তু সোনাবনও এটাতে কষ্ট পাচ্ছিল। দ্য নেক্সট মর্নিং শি ড্যাশ মতি, সে মতিকে কি করলো, ছেড়ে দিল। তাহলে ছেড়ে দেওয়া মানে আমরা বলতে পারি রিলিজড। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন, আমাদের এখানে আসলে এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমরা এখানে গ্রাউন্ডস না দিয়ে এখানে গ্রাউন্ডেড দিব, ঠিক আছে, গ্রাউন্ডেড দিব কারণ যেহেতু পাস্ট টেন্সে আছে। গ্রাউন্ডেড, সোনাবন গ্রাউন্ডেড মতি ফর আ ডে, দ্য রুস্টার ফেল্ট স্যাড অ্যান্ড হিজ স্যাডনেস মেড সোনাবন ফিল গিলটি। দ্য নেক্সট মর্নিং শি রিলিজড, সে ছেড়ে দিল মতিকে। অ্যান্ড হি ওয়াজ ফ্রি টু রোম আগেইন, তারপর সে আবার ঘুরে বেড়াচ্ছিল, মোরগটা আবার ঘুরে বেড়াতে পারছিল। হাউএভার ওয়েন শি ফাউন্ড মতিস ড্যাশ বডি, মতিস কোল্ড বডি, তারপর সে যখন মতির ঠান্ডা শরীরটা পেল, সোনাবন একদম গতিহীন হয়ে যায় কষ্টে। ইন দ্য এন্ড শি ড্যাশ মতি বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দিল। তাহলে শি বারিজ হার হাজব্যান্ড, মতি বিসাইড হার হাজব্যান্ডের, তাহলে এটাও যেহেতু পাস্ট টেন্স পুরোটা, তাহলে এটাও পাস্টে দিব বারিড। শি বারিড হার মতি হার বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দিল। আচ্ছা, মেহেরজানের গল্পটা আমরা পড়া দরকার নেই কারণ আমরা অলরেডি সিন প্যাসেজ 1-এ আমরা মতির প্যাসেজটি পাবো সম্পূর্ণভাবে ব্যাখ্যা সহ। আমরা এখানে শুধু হালকার উপর ঝাপসা করে যদি একটু বলি, মানে একটু হালকা যদি ধারণা দিই, এখানে মেহেরজান আসলে নদী ভাঙনের শিকার, যেখানে যমুনা নদীর ওভারফ্লো বা অতিপ্লাবনের কারণে বা ঝড়ের কারণে, বন্যার কারণে মেহেরজান যে একসময় একটা সচ্ছল মহিলা ছিল তার সব কিছু শেষ হয়ে যায়। আমরা যদি এটা একটু সলভ করি, দেখেন, ওয়ান্স অ্যাফ্লুয়েন্ট মেহেরজান ইজ নাও আ ড্যাশ স্লাম ডুয়েলার। আচ্ছা, ডুয়েলার মানে বাসিন্দা, স্লাম মানে বস্তি, এখন সে বস্তিতে থাকে, যার এক সময় সব ছিল এখন সে বস্তিতে থাকে, তাহলে আমরা বলতে পারি পোর সাম স্লাম ডুয়েলার। শি লিভস ইন আ কেজ ড্যাশ অন আ ড্যাম, ড্যাম মানে হচ্ছে কি বাঁধ, বাঁধের পাশে একটা কেজ মানে খাঁচার মতো বাসায় থাকে। তাহলে শি লিভস ইন আ কেজ বিল্ট অন আ ড্যাম, যেটা কি একটা ড্যাম বা একটা বাঁধের পাশে নির্মাণ করা হয়েছে, বিল্ট অন আ ড্যাম। All her properties dash her family were lost, all her properties,
অ্যাজ ওয়েল অ্যাজ বা অলসো অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারেন, অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার লস, সে তার সম্পদ এবং পরিবার সবই হারায়। দ্য এরোশন অফ রিভার, দ্য আর্টিকেল, তাহলে এখানে নাউন দিব এরোশন। যমুনা নদীর ক্ষয় ইজ দ্য ড্যাশ কালপ্রিট, ইজ দ্য মেইন কালপ্রিট বলতে পারেন, বা মেজর কালপ্রিট টু ডিস্ট্রয় হার লাইফ, অর্থাৎ যমুনা নদীর ক্ষয় হচ্ছে প্রধান দোষী যে তার জীবনকে ধ্বংস করে দিয়েছে। তারপরে 2 নম্বরে বলছি মেহেরজান ইজ আ ভিকটিম অফ রিভার এরোশন, মেহেরজান হচ্ছে রিভার এরোশন বা নদী ভাঙনের ভুক্তভোগী। বাট শি হ্যাড আ ড্যাশ ড্রিম টু লিড আ হ্যাপি লাইফ, তার একটা স্বপ্ন ছিল যে সে একদা একটা কি সে এক সুখে শান্তিতে জীবনযাপন করবে। শি হ্যাড আ ড্যাশ ড্রিম, দেখেন একটা আর্টিকেল, ড্রিম একটা নাউন, মাঝে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি। তাহলে এই স্বপ্নটা তার একটা লালিত স্বপ্ন ছিল, বলতে পারি শি হ্যাড আ চেরিশড ড্রিম টু লিড আ হ্যাপি লাইফ। ডিউ টু হার ইল লাক, তার খারাপ কপালের কারণে, দ্য রিভার যমুনা শ্যাটার্ড হার হোপস অ্যান্ড হ্যাপিনেস, শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অর্থাৎ তার সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শ্যাটার্ড হার হোপস অ্যান্ড হ্যাপিনেস। নাও শি লিভস ইন স্লাম, সে এখন বস্তিতে থাকে। রিভার এরোশন হ্যাজ টেকেন আওয়ে হার অল রিচেস অ্যান্ড প্রপার্টিস, টেক আওয়ে মানে নিয়ে যাওয়া, এটা একটা ফ্রেজ, যে নিয়ে গিয়েছে তার সকল সম্পদ, তার সব কিছু জমি সম্পদ নিয়ে গিয়েছে। পরেরটা দেখেন মেহেরজানস অ্যাবোর্ড ইজ নাও অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, মেহেরজান এখন কোথায় থাকে? সিরাজগঞ্জ শহরের সুরক্ষা বাঁধের পাশে। শি হ্যাজ টু বিয়ার আ লট অফ ড্যাশ ফর রিভার এরোশন, তাকে এখন অনেক কষ্ট সহ্য করতে হয়। তাহলে আমরা এখানে অফ একটা প্রিপোজিশনের পরে নাউন দিব, তাহলে সাফারিংস, তাকে এখন অনেক ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে। সাফারিংস মানে কষ্ট বা দুর্দশা। শি এক্সপিরিয়েন্সেস দ্য হার্শ রিয়েলিটি অফ দ্য এরোশন, হার্শ মানে কি? কঠোর। দেখেন এখানে দ্য আর্টিকেল, রিয়েলিটি নাউন, আর্টিকেলের নাউনের মাঝে অ্যাডজেক্টিভ, তাকে এখন কিছু কঠোর বাস্তবতা দেখতে হচ্ছে। হার কন্ডিশন ওয়াজ নট অ্যাজ ব্যাড অ্যাজ ইট নাও, অর্থাৎ তার কন্ডিশন এখন যত খারাপ এটা আগে ছিল না। হার কন্ডিশন ওয়াজ নট অ্যাজ ব্যাড, দেখেন অ্যাজ ডট ডট অ্যাজের মাঝে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে আমরা ব্যাড দিচ্ছি। শি হ্যাড এভরিথিং, কী কী ছিল? হাউস, প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। তাহলে এটা যেহেতু উদাহরণ, তার কী কী ছিল, তাহলে আমরা উদাহরণহীন জন্য যেহেতু তাই সাচ অ্যাজ দিতে পারি। such as the erosion of the Jamuna snatched everything from her and made her helpless, দেখেন হার একটা পজিটিভ প্রোনাউন, এরপরে নাউন দিব, তাই হেল্পলেস, তার সর্বস্ব নিয়ে যে তাকে একদম নিঃস্ব বানিয়ে দেয়, হেল্পলেস বানিয়ে দেয়। নাম্বার 4, রিভার এরোশন ইজ স্টিল পোজিং ড্যাশ টু দ্য লাইভস অ্যান্ড প্রপার্টিস অফ, ইজ পোজিং থ্রেট, অর্থাৎ এখনও কি হাজার হাজার মানুষের জীবনে হুমকি সৃষ্টি করছে নদী ভাঙন। পিপল লিভিং নিয়ার দ্য রিভার্স, অর্থাৎ যারা নদীর কাছে থাকে, কাছে মানে নিয়ার, পিপল লিভিং নিয়ার দ্য রিভার্স আর মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার এরোশন, অর্থাৎ তারাই নদী ভাঙনের ভুক্তভোগী। এভরি ইয়ার অ্যাবাউট ড্যাশ পিপল, আচ্ছা প্রতি বছর অনেক মানুষরা কি হয়? বিকাম হোমলেস ডিউ টু রিভার এরোশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ নদী ভাঙনের শিকার হয়। আচ্ছা আমরা এখানে কিন্তু বইয়ের মধ্যে একটা সংখ্যা দেখেছি অ্যাবাউট 1 লাখ পিপল, তাহলে আমরা এখানে 1 লাখ কথাটি লিখে দিতে পারি, সংখ্যাটি লিখে দিতে পারি যে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হচ্ছে। Meherjan's life is just one dash of how climate change, one example, মেহেরজানের জীবন জাস্ট একটা উদাহরণ যে কিভাবে ক্লাইমেট চেঞ্জ আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। is just one example of how climate change dash the life of thousands of people, তাহলে এটা কিসের উদাহরণ? যে কিভাবে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করছে, তাহলে affects the lives of 1000 people। ওকে, চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। ক্লাইমেট চেঞ্জ ইজ আ ড্যাশ ওয়ার্ড ফর টুডেজ ওয়ার্ল্ড, ক্লাইমেট চেঞ্জ ইজ আ নিউ ওয়ার্ড, বর্তমান পৃথিবীতে, বা আ কমন ওয়ার্ড, কমনও বলতে পারেন, যে বর্তমান পৃথিবীতে এটা খুবই কমন একটা শব্দ, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, কারণ এখন এটা প্রচুর পরিমাণে হচ্ছে। এরপরে বলছে মেহেরজান ইজ নান বাট আ ভিকটিম অফ ইট, মেহেরজান আর কেউই নয়, শুধুমাত্র এটার ভিকটিম, অর্থাৎ মেহেরজান এটার ভুক্তভোগী নদী ভাঙনের। শি লস্ট এভরিথিং বিকজ অফ রিভার এরোশন, সে সব কিছু হারিয়েছে কিসের জন্য? নদী ভাঙনের কারণে। নাও শি ইজ রানিং উইথ আ গ্রেট প্রবলেম, সে এখন অনেক বেশি সমস্যার সাথে জীবনযাপন করছে। ইট ইজ স্যাড টু ড্যাশ দ্যাট এভরি ইয়ার মেহেরজান গেটস নিউ কম্প্যানিয়ন্স, অর্থাৎ ইট ইজ স্যাড টু সে দ্যাট বা ইট ইজ স্যাড টু নো দ্যাট, মানে এটা বলা খুব কষ্ট বা এটা দেখা খুব কষ্ট বা এটা জানা খুব কষ্টের ব্যাপার যে সে প্রতি বছর নতুন নতুন সঙ্গী নিয়ে বাঁচে। কেন? কারণ তার আসল আপন মানুষরা মারা গিয়েছে।
আপনাদেরকে একটু বলতে চাই যে এখানে আমরা যদি মনে করেন একটা অ্যান্সার দিলাম, এই অ্যান্সারটাই যে হতে হবে এমন না, আরও অনেক অ্যান্সার থাকতে পারে। যেমন আমি এখানে সে বলেছি, সের জায়গায় নো লার্ন দিতে পারেন, প্রবলেমসের জায়গায় ডিফিকাল্টিস বলতে পারেন, এরকম অনেক উত্তর হতে পারে। চলে যাচ্ছে 6 নম্বরে। মেহেরজান ইজ আ ওয়েমেন অফ 45 অ্যাবাউট 45 হু লিভস ড্যাশ ইন আ স্লাম। দেখেন সে স্লাম বা বস্তিতে একা একা থাকে, তাহলে আমরা বলতে পারি অ্যালোন। শি লিভস অ্যালোন ইন দ্য স্লাম। শি ইজ লিডিং আ ভেরি মিজারেবল লাইফ ড্যাশ হার ফ্যামিলি। সে এখন খুবই একটা কষ্টকর জীবন কাটাচ্ছে। কেন? হার ফ্যামিলি অ্যান্ড প্রপার্টি শি হ্যাড প্রিভিয়াসলি। কেননা মিজারেবল লাইফ লুজিং হার ফ্যামিলি অ্যান্ড প্রপার্টি, কেননা সে তার পরিবার এবং সম্পত্তি সব হারিয়ে খুবই মিজারেবল বা খুবই কষ্টকর একটা জীবন কাটাচ্ছে। অল হার প্রপার্টি অ্যান্ড ড্যাশ ওয়ার গ্র্যাবড বাই দ্য এরোশন অফ দ্য রিভার যমুনা। তার সম্পদ আর ড্যাশ সব কিছু গ্রাস করে ফেলেছে যমুনা নদীর ক্ষয়। তাহলে সম্পদের পাশাপাশি তার যা ছিল এগুলোকে বলতে পারি বিলঙ্গিংস, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। হার হাজব্যান্ড অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স ড্যাশ টু ডাই অফ সেভারাল ডিজিজেস। তাহলে তার পরিবারদেরকে এবং তার স্বামীকে মারা যেতে হয়েছিল। তাহলে হ্যাড টু ডাই, হ্যাড মানে কি তারা মরতে বাধ্য হয়েছিল, মারা গিয়েছিল বিভিন্ন অসুখ বিসুখের কারণে। নাও শি ইজ টু স্ট্রাগল অ্যালোন জাস্ট টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। এবং এখন সে একাই কষ্ট করছে তার নিজের শরীর আর আত্মাকে একত্রিত রাখার জন্য, মানে বেঁচে থাকার জন্য। দেখেন নাম্বার 7। মেহেরজান ইজ আ টিপিক্যাল ড্যাশ উইমেন, টিপিক্যাল পোর উইমেন বা টিপিক্যাল বাঙালি উইমেন হু লিভস ইন আ স্লাম। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশি উইমেন, বাংলাদেশি উইমেন হু লিভস ইন আ স্লাম, যে একটা বস্তিতে থাকে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ ডিউ টু দ্য এরোশন অফ যমুনা। দেখেন টু আছে, তাহলে ডিউ হবে কারণে। সে কি কারণে তার জমি সম্পদ হারিয়ে ফেলেছে? রিভার যমুনা ক্ষয়ের কারণে। শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারকেও হারায়। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস, তার স্বামীও কিছু অসুখে মারা যায়। কজড বাই পভার্টি অ্যান্ড স্কারসিটি অফ ফুড, কিসের কারণে হয়েছিল? খাদ্য অভাব এবং দারিদ্রতার কারণে। তাহলে এখানে হবে স্কারসিটি। নাও শি ইজ অনলি আ স্লাম ডুয়েলার, এখন সে কি একজন বস্তি বাসিন্দা বা বস্তিবাসী। মেহেরজান আর নাও মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিম অফ রিভার এরোশন। মেহেরজান এখন সেই সকল মানুষের প্রতিনিধি করে যারা আসলে নদী ভাঙনের ভুক্তভোগী, ভিকটিম। দেখেন দা একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন, মাঝে আমরা নাউন দিব। এখানে একটা আর্টিকেল, স্লাম একটা অ্যাডজেক্টিভ, এর পরে আমরা নাউন দিব। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা আমাদের সূত্রের মধ্যেই পড়বে। চলে যাচ্ছে 5 নম্বরে। এয়ার পলিউশনের কথা বলছে বাংলাদেশে, এই প্যাসেজটিও আপনারা পাবেন। এই প্যাসেজে মেইনলি বলছে বাংলাদেশে অনেক কারণে বায়ু দূষণ হয়, সেই কারণগুলো উল্লেখ করা হয়েছে, যেমন শিল্প কলকারখানা, ইটের ভাটা, যানবাহন, রাস্তার ধুলাবালি, কনস্ট্রাকশন সাইটের ধুলাবালি, এগুলো। এবং আমরা এই দূষণ কমানোর জন্য কি কাজ করতে পারি? দেখেন আমরা 20 বছর বা পুরনো যে যানবাহনগুলো আছে সেগুলো ব্যবহার করব না। সঠিক প্রকার পিচ্ছিলকারক পদার্থ গাড়িতে ব্যবহার করব, যেমন ডিজেল ব্যবহার করব বা অকটেন ব্যবহার করব, ভালোগুলো ব্যবহার করব আমরা। তারপর সিএনজি চালিত অথবা এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস চালিত গাড়ি ব্যবহার করব আমরা। যে তেল ব্যবহার বা পেট্রোলিয়ামের ব্যবহারটাকে কমাবো। এবং গভর্নমেন্ট বা সরকারের উচিত ইটের ভাটার মতো যে বিষাক্ত শিল্প কলকারখানা আছে এগুলো মানুষের বসবাসের স্থান থেকে দূরে সরানো। এই হচ্ছে মেইনলি প্যাসেজটা নিয়ে, আমাদের বায়ু দূষণ নিয়ে, বায়ু দূষণের কারণ নিয়ে এবং কি করা উচিত সেটা নিয়ে। আমরা একটু দেখি এটা সমাধান। এয়ার পলিউশন মিনস, এয়ার পলিউশন মানে হচ্ছে দ্য ওয়েজ ইন উইচ এয়ার ইজ পলিউটেড, মানে যেভাবে বায়ু দূষিত হয়। এয়ার ইজ দ্য মোস্ট ড্যাশ অফ হিউম্যান এনভায়রনমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। বায়ু হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, উপাদান মানে এলিমেন্ট। এখানে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হিসেবে এলিমেন্ট আসবে। ম্যান ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, একজন মানুষ এক মুহূর্তও থাকতে পারবে না উইদাউট এয়ার। বাট উই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ উই, এটাই আমরা, হু পলিউট দিস মোস্ট ভাইটাল সাবস্ট্যান্স। ইট ইজ ড্যাশ ইন মেনি ওয়েজ, ইট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, অর্থাৎ এটা নানাভাবে দূষিত হচ্ছে। নেক্সট, অ্যামং অল দ্য এলিমেন্টস, সকল উপাদানের মধ্যে দ্য এনভায়রনমেন্ট এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। উই ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট, উই ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো। দেখেন ক্যান নট একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে আমরা মেইন ভার্বের বেস ফর্ম দিব। দুর্ভাগ্যবশত দিস ভাইটাল এলিমেন্ট ইজ কন্টিনিউয়াসলি বিং পলিউটেড, কিন্তু দুর্ভাগ্যবশত এই খুবই গুরুত্বপূর্ণ উপাদান ক্রমাগত দূষিত হয়ে যাচ্ছে। আওয়ার ড্যাশ অ্যাক্টিভিটিজ আর মেইনলি রেসপন্সিবল ফর ইট, আমাদের কি ধরনের কাজ এটার জন্য প্রধানত দায়ী? আওয়ার কেয়ারলেস অ্যাক্টিভিটিজ, অর্থাৎ আমাদের
অযত্ন বা যত্নহীন কাজগুলো এটার জন্য দায়ী। সো দ্য ড্যাশ অফ এয়ার পলিউশন ইজ মাস্ট ফর আওয়ার ওন ইজ, সো দ্য রিডাকশন অফ এয়ার পলিউশন মানে বায়ু দূষণ এখন হ্রাস করা আমাদের নিজেদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। উই শুড অলসো ড্যাশ এনভায়রনমেন্ট, উই শুড অলসো ডু, কি করতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব কাজ করতে হবে। শুড মডেল অক্সিলারি ভার্ব, এরপরে V1 হবে। নাম্বার 3-এ যাচ্ছি, এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, আবার এখানে এলিমেন্ট আসবে, অফ হিউম্যান এনভায়রনমেন্ট, মানুষের পরিবেশের। ম্যান ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, মানুষ এক মুহূর্তও বাঁচতে পারবে না উইদাউট এয়ার, বাতাস ছাড়া। বাট উই ডু নট থিঙ্ক ইট ইজ উই হু ড্যাশ হু পলিউট, হু একটা সাবজেক্ট, এরপরে ভার্ব হিসেবে পলিউট আসবে। আমরা একবারও ভাবি না যে আমরাই হচ্ছে সেই মানুষ যারা এটাকে দূষিত করছি। ফর দ্য ড্যাশ অফ এয়ার পলিউশন উই শুড অ্যাভয়েড ফর দ্য রিডাকশন অফ এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণ কমাতে চাইলে, বায়ু দূষণ কমানোর জন্য উই শুড, আমাদের উচিত, ভেহিকলস যেগুলো 20 বছর পুরনো সেগুলো ব্যবহার বন্ধ করা। পিপল ক্যান বি এনকারেজ, দেখেন মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে এরপরে V3 হয়, তাহলে মানুষদেরকে এনকারেজ বা অনুপ্রাণিত করবো, তাহলে এনকারেজড V3 হবে। এলপিজি আর সিএনজি ব্যবহার করতে। চলে যাচ্ছি নাম্বার 4-এ। এয়ার পলিউশন মিনস, এটা সেম 1 নাম্বারটার মতো। এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ। এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ হিউম্যান এনভায়রনমেন্ট, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ম্যান ক্যান নট লিভ, মানুষ বাঁচতে পারবে না এক মুহূর্ত এটা ছাড়া। বাট উই ডু নট থিঙ্ক, আমরা এটা ভাবি না, দ্যাট ইট ইজ উই হু আর, এখানে আবার দেখেন ভার্বটা নাই, সাবজেক্ট আছে উই কিন্তু ভার্বটা নেই আর, দ্যাট উই আর পলিউটিং দিস মোস্ট ভাইটাল এলিমেন্ট। ক্লিন এয়ার ইজ এসেনশিয়াল ফর লাইফ, পরিচ্ছন্ন বাতাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, যেমন স্মোক পলিউটস এয়ার, যেমন ধোঁয়া বাতাসকে দূষিত করে। ম্যান মেক্স ফায়ার টু ড্যাশ হিজ ফুড, দেখেন টু এর পরে V1 হয়, তাহলে টু মেক হিজ ফুড, মানুষ আগুন ব্যবহার করে খাবার রান্না করার জন্য। টু মেক ব্রিক্স, ইটের জন্য। বার্ন রিফিউজ, ময়লা পোড়ানোর জন্য। মেল্ট পিচ, মানে রাস্তার পিচ দেয় যে সে পিচ গলানোর জন্য, ইত্যাদি। অল দিস থিংস প্রডিউস হেভি ড্যাশ হেভি স্মোক, এবং এই সব কিছু খুব খারাপ ভারী একটা ধোঁয়ার সৃষ্টি করে। অ্যান্ড দিস স্মোক পলিউটস এয়ার, এবং এই ধোঁয়ায় আমাদের বাতাসটাকে দূষিত করে। দেখেন আমরা এখানে এয়ার পলিউশনের অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা টোটাল 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেছি 5টি প্যাসেজ থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। এরকম আরও অনেক পর্ব নিয়ে তৈরি করা হয়েছে আমাদের ইজি ইংলিশ সহ অন্যান্য ইজি সিরিজের বইগুলো, যেই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে লেখাপড়ার পাশাপাশি শিক্ষকও ফ্রিতে। তাই আর দেরি না করে দ্রুতই সংগ্রহ করে ফেলো আমাদের বইগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।